আহ এর আগের ক্লাসগুলো যারা করো নাই অবশ্যই নিচে। ওকে, যেটা বলতেছিলাম যে তোমরা যারা হচ্ছে লাইভটাতে যুক্ত হচ্ছ তারা অবশ্যই আমাকে জানানোর চেষ্টা করো যে ভিডিওতে কোনো সমস্যা হচ্ছে কিনা, প্লাস হচ্ছে তোমরা সাউন্ড সবকিছু ঠিকভাবে শুনতে পাচ্ছ কিনা। ওকে, আশা করি সবকিছু ঠিকঠাক আছে। তাহলে আমরা আমাদের ক্লাসের মধ্যে চলে যাই। হ্যাঁ, আমরা যেটা করছিলাম তোমাদের হচ্ছে আহ, অর্থনীতির জন্য পরিসংখ্যান বিষয়ের সম্ভাবনা অর্থাৎ সাধারণ সম্ভাবনার আমরা কিছু ম্যাথ করতেছিলাম। হ্যাঁ, তো আমরা হচ্ছে বিগত 4টা ক্লাসে মুদ্রার ম্যাথ করছিলাম। আহ আমাদের মুদ্রার ম্যাথ যথেষ্ট করা হয়ে গেছে। আমরা এখন তোমাদের ছক্কার ম্যাচ শুরু করব আজকে। তোমরা যারা যারা লাইভটাতে যুক্ত হচ্ছ অবশ্যই তোমরা সবাই, হ্যাঁ, সবাই হচ্ছে একটা করে শেয়ার করবা। এটা তোমাদের প্রতি আমার রিকোয়েস্ট, তোমরা রিকোয়েস্টটা রাখার চেষ্টা করবা। ওকে, ওকে, আমি দুঃখিত বারবার কল আসতেছে। আচ্ছা, আমরা হচ্ছে আজকে তাহলে ছক্কার ম্যাথ করবো, তাই না? লেখো ছক্কা। ছক্কা হচ্ছে মডেল 1, মডেল 1। ঠিক আছে, লেখো যে একটি ছক্কা একবার নিক্ষেপ করলে একটি ছক্কা একবার নিক্ষেপ করলে মোট নমুনা বিন্দু ও নমুনা ক্ষেত্র নির্ণয় করো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। ঠিক আছে, তাহলে নিচের প্রশ্নগুলো কি কি ভাইয়া? নিচের প্রশ্নগুলো তোমরা লিখো যে 1 নম্বরে ছক্কার উপরের পিঠে 6 আসার সম্ভাবনা কত? 2 নম্বরে লিখো যে ছক্কার উপরের পিঠে 4 আসার সম্ভাবনা কত? ঠিক আছে, 3 নম্বরে লিখো ছক্কার উপরের পিঠে জোড় সংখ্যা আসার সম্ভাবনা কত? ওকে, 4 নম্বরে লিখো ছক্কার উপরের পিঠে বিজোড় সংখ্যা আসার সম্ভাবনা কত? 5 নম্বরে লিখো ছক্কার উপরের পিঠে 3 এর গুণিতক আসার সম্ভাবনা কত? 6 নম্বরে লিখো ছক্কার উপরের পিঠে 2 দ্বারা বিভাজ্য সংখ্যা আসার সম্ভাবনা কত? ঠিক আছে, বিভাজ্য সংখ্যা আসার সম্ভাবনা কত? ওকে, এই প্রশ্নগুলো আমরা এখন সলভ করব। তোমরা সবাই হচ্ছে লাইভটা শেয়ার করে দিবা, প্লাস তোমাদের বন্ধু বান্ধবদের মেনশন করবা, হ্যাঁ, যাতে সবাই ক্লাসটা করতে পারে এবং সবাই উপকৃত হতে পারে। ওকে, আচ্ছা, তাহলে আমরা সমাধানে চলে যাই। সমাধানের নিয়ম কি ভাইয়া? আমাদের এইখানে হচ্ছে দেখো, তোমরা প্রশ্নে দেখলে খেয়াল করবা যে এখানে তোমাদের প্রশ্নের নমুনা বিন্দু চাওয়া হয়েছে এবং হচ্ছে নমুনা ক্ষেত্র চাওয়া হয়েছে, এই দুইটা জিনিস চাওয়া হয়েছে। তোমরা যখন মুদ্রার ম্যাথ করতেছিলা, মুদ্রার অঙ্কগুলো যখন করতেছিলা, তখন তোমাদের আমি বলছিলাম যে যখন নমুনা বিন্দু নমুনা ক্ষেত্র চাইবে তখন আমরা এক নিয়মে ম্যাথটা করব, আর যখন নমুনা বিন্দু বা নমুনা ক্ষেত্র চাইবে না তখন অন্য আরেক নিয়মে ম্যাথটা করব। তাহলে আমরা প্রথম দিকে মুদ্রার ম্যাথগুলা যে নিয়মে করছিলাম, অর্থাৎ ধরে ঘটনা একটা ধরে নিব, অনুকূল উপাদান বের করব, দেন হচ্ছে
তোমাদের সম্ভাবনার মান বের করবো, সেই নিয়মে করবো। ঠিক আছে, আচ্ছা আমি করলে তোমাদের মনে আসবে ইনশাল্লাহ। ঠিক আছে, আচ্ছা তার আগে আমাদের কি বের করতে হবে, এই দুইটা জিনিস বের করতে হবে, নমুনা বিন্দু এবং নমুনা ক্ষেত্র। তাহলে তোমরা লিখো যে নমুনা বিন্দু বের করার জন্য পিট সংখ্যা জানা আবশ্যক। তার জন্য লিখো যে আমরা জানি কি জানি ভাইয়া, একটি ছক্কার 6টি পিঠ, তাই না? 6টি পিঠ, এটা সবাই জানো যে একটা ছক্কায় 6টা পিঠ থাকে, যথা কি 1 থেকে 6, তাই না? 1 2 3 4 5 6 এই কয়েকটা পিঠ থাকে। হ্যাঁ, তো ছক্কা তো সবাই খেলো, আশা করি সবারই ধারণা আছে এই বিষয়ে। তো একটা ছক্কা যদি আমরা এখন কয়বার নিক্ষেপের কথা বলা হয়েছে বলো, প্রশ্নে বলা হয়েছে একবার নিক্ষেপের কথা বলা হয়েছে, তাহলে একবার যদি নিক্ষেপ করা হয়, হ্যাঁ, তাহলে মোট নমুনা বিন্দু কত হবে বের করো। তাহলে লিখো অতএব, এই যে প্রশ্নে যে কথাটা বলছে ওটাই লিখবা যে একটি ছক্কায় একবার নিক্ষেপ করলে, একটি ছক্কা একবার নিক্ষেপ করলে মোট নমুনা বিন্দু হবে। মোট নমুনা বিন্দুকে কি দ্বারা প্রকাশ করা হয়? n দ্বারা প্রকাশ করা হয়। তাহলে n ইজ ইকুয়াল টু, নিয়ম কি ভাইয়া? নিয়ম হচ্ছে প্রথমে পিঠ সংখ্যা বসে বেস ফর্মে। তাহলে পিঠ সংখ্যা কয়টা? 6টা, তাই না? তাহলে প্রথমে বসবে 6। মুদ্রার ক্ষেত্রে এখানে 2 বসতো, ছক্কার ক্ষেত্রে এখানে 6 বসবে, কারণ মুদ্রার পিঠ সংখ্যা হচ্ছে 2টা আর ছক্কার পিঠ সংখ্যা হচ্ছে 6টা। ঠিক আছে, এই জন্য এখানে 6 বসতেছে। এরপর পাওয়ারে কি বসে ভাইয়া? পাওয়ারে বসে হচ্ছে নিক্ষেপ সংখ্যা। কয়বার নিক্ষেপ করছো? এই যে এখানে দেখো একবার নিক্ষেপ করছি। ঠিক আছে, কয়বার নিক্ষেপ করছি? একবার, তার জন্য পাওয়ারে বসবে কত? 1 ইজ ইকুয়াল টু 6, তাই না? আচ্ছা, তাহলে আমরা নমুনা বিন্দু পাই গেলাম, এই যে একটা ক্লিয়ার। এবার নমুনা ক্ষেত্র লাগবে, অতএব নমুনা ক্ষেত্র আসে। নমুনা ক্ষেত্রকে কি দ্বারা প্রকাশ করা হয়? s দ্বারা প্রকাশ করা হয়। তাহলে s ইজ ইকুয়াল টু, আমি এখানে সেকেন্ড ব্র্যাকেট দিব, কেন ভাইয়া? কারণ একবার নিক্ষেপ করছি, তোমাদের ফার্স্ট ক্লাসে আমি বলছিলাম যদি একবার নিক্ষেপ করে তাহলে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে উপাদানগুলো লিখতে হবে, আর যদি একের অধিকবার নিক্ষেপ করে সেক্ষেত্রে আয়তক্ষেত্র ইউজ করতে হবে, মানে আয়তক্ষেত্রের মধ্যে উপাদানগুলো লিখতে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে যেহেতু একবার নিক্ষেপ করছি তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিলাম। উপাদানগুলো কি কি ভাইয়া? উপাদানগুলো হচ্ছে যে 1 থেকে 6, 1 2 3 4 5 6। ঠিক আছে, এই যে 6টা উপাদান। নমুনা বিন্দু যত পাবা, সংখ্যাটা যত পাবা, 6 পাইছো না, এখানে 6টা উপাদান থাকবে। নমুনা বিন্দুতে যদি অন্য কিছু পাইতা, 10 পাইলে এখানে 10টা উপাদান থাকতো। নমুনা বিন্দুতে যদি 12 পাইতে এখানে 12টা উপাদান থাকতো। অর্থাৎ নমুনা বিন্দুর সংখ্যাটা এখানে উপাদান সংখ্যা। ওকে, আশা করি বুঝাইতে পারছি। তাহলে নমুনা ক্ষেত্র, নমুনা বিন্দু আমরা দুটাই কমপ্লিট করছি। এরপর এখন নিচের প্রশ্নগুলোর উত্তর দিব। নিচের প্রশ্ন বলতে 1 নম্বরের উত্তরে আসি। আচ্ছা, নিয়ম কি ভাইয়া? নিয়ম হচ্ছে আমাদের ধরে করতে হয়। ঠিক আছে, লেখো ধরি। কি ধরবো? ঘটনা এ ধরবো ইজ ইকুয়াল টু, হ্যাঁ, ঘটনা এটা কি ভাইয়া? প্রশ্নে যেটা বলছে ছক্কার উপরের পিঠে 6 আসার সম্ভাবনা জানতে চাইছে। তাহলে আমি ঘটনা এটা ধরে নিব যে আমাদের ছক্কার উপরের পিঠে 6 আসবেই। ঠিক আছে, তাহলে আমরা বলবো ছক্কার উপরের পিঠে 6 আসা। ঠিক আছে, আমি ধরেই নিলাম যে 6টাই আসবে, অন্য কিছু আসবে না। তাহলে আমরা অনুকূল উপাদান বের করব। তাহলে লিখো অতএব এ ঘটনার অনুকূল উপাদান। এম দ্বারা অনুকূল উপাদানকে প্রকাশ করা হয়। যেহেতু আমরা এখানে একাধিক ম্যাথ সলভ করব, তাহলে এটাকে m1 দিলাম, পরেরটাকে m2 দিব, ইজ ইকুয়াল টু। তাহলে m1 ইজ ইকুয়াল টু কি হবে ভাইয়া? ছক্কার উপরের পিঠে 6 আসা। আমি বলছি এই ঘটনার অনুকূল উপাদান, অর্থাৎ এই ঘটনাটা হচ্ছে ছক্কার উপরের পিঠে 6 আসা। তাহলে ছক্কার মানে 6 আছে এমন উপাদান, নমুনা ক্ষেত্র থেকে আমরা অনুকূল উপাদান পাই। তাহলে নমুনা ক্ষেত্রে দেখবো 6 আছে এমন উপাদান কয়টা আছে। ঠিক আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি 6 আছে এমন উপাদান একটাই আছে, শুধুমাত্র 6। ঠিক আছে, তাহলে m1 এর মান কত ভাইয়া? m1 এর মান নিশ্চিতভাবে আমরা বলতে পারি 1 হবে। ঠিক আছে, তাহলে অতএব p অফ a মানে a ঘটনার সম্ভাবনা, p তে হচ্ছে সম্ভাবনা বোঝায় p দ্বারা। ঠিক আছে, তাহলে p অফ a ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো?
এম বাই এন, তাই না? এখানে যেহেতু এম ওয়ান দিছি তাহলে এখানেও এম ওয়ান দিতে লাগবে। এম ওয়ান বাই এম ইজ ইকুয়াল টু এম ওয়ান এর মান কত পাইছি 1 আর এন এর মান 6, তাই না? তাহলে 1/6 এটাই হবে অ্যান্সার। বুঝতে পারছি? যদি না বুঝে থাকো তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবা। ওকে, আচ্ছা আমি তোমাদের কমেন্ট চেক করি, সুতরাং তোমরা কমেন্ট করবা। হ্যাঁ, নেক্সটে চলে যাই তাহলে। 1 নাম্বার কমপ্লিট, 2 নাম্বারে যাই। 2 নাম্বারে আবার ঘটনা ধরো একটা, ধরি ঘটনা, এর আগে এ ধরছিলা, এবার বি ধরো। তাহলে ঘটনা বি ইজ ইকুয়াল টু কি বলছে, ছক্কার উপরে পিঠে 4 আসা, তাই না? তাহলে লিখো ছক্কার উপরের পিঠে 4 আসা। তাহলে লিখো অতএব বি ঘটনার অনুকূল উপাদান বের করতে হবে, তাই না ভাইয়া? অনুকূল উপাদান, এর আগে একটা m1 ধরছিলাম, এবার m2 ধরবো। m2 ইজ ইকুয়াল টু অনুকূল উপাদান কই পাবো ভাইয়া? এই যে নমুনা ক্ষেত্রে। হ্যাঁ, তাহলে ঘটনাটা কি, ছক্কার উপরে পিঠে 4 আসা। তাহলে নমুনা ক্ষেত্রে দেখো 4 আছে, এমন উপাদান কয়টা? শুধুমাত্র 4 আছে, এমন উপাদান একটা, এই যে 4। ঠিক আছে, তাহলে m2 এর মানও হচ্ছে কি 1। তাহলে অতএব p অফ b ইজ ইকুয়াল টু m2 বাই n ইজ ইকুয়াল টু m2 এর মান কত পাইছি 1 বাই n এর মান কত 6। তাহলে এটা হচ্ছে 1/6 অ্যান্সার। এরপরে কত নম্বরে যাব? 3 নম্বরে যাই। আবার ধরো একটা ঘটনা, ধরি ঘটনা সি ইজ ইকুয়াল টু, হ্যাঁ 3 নাম্বার করতেছি, তাই না? মুদ্রার উপরে পিঠে জোড় সংখ্যা আসার সম্ভাবনা জানতে চাওয়া হয়েছে। তাহলে লিখো মুদ্রার উপরের পিঠে, সরি মুদ্রা তো না, ছক্কা, ছক্কার উপরের পিঠে জোড় সংখ্যা আসা। ঠিক আছে, তাহলে লিখো অতএব সি ঘটনার অনুকূল উপাদান। এবার m কি নেব, 2 নিছিলাম লাস্ট, এবার m3 নিব। m3 ইজ ইকুয়াল টু কার অনুকূল উপাদান বের করতেছি ভাইয়া? সি ঘটনার অনুকূল উপাদান। হ্যাঁ, তাহলে সি ঘটনাটা কি? সি ঘটনাটা হচ্ছে ছক্কার উপরে পিঠে জোড় সংখ্যা আসা। ঠিক আছে, ছক্কার উপরে পিঠে জোড় সংখ্যা আসা। তাহলে এই ঘটনার অনুকূল উপাদান আমি কোথায় খুঁজবো? এই যে আমি নমুনা ক্ষেত্রেই খুঁজবো। হ্যাঁ, কেমন অনুকূল উপাদানটা? ছক্কার উপরে পিঠে জোড় সংখ্যা থাকবে, এর অনুকূল উপাদান। ওকে, আচ্ছা তাহলে জোড় সংখ্যা কি কি আছে? জোড় সংখ্যা আছে 2, জোড় সংখ্যা আছে 4, জোড় সংখ্যা আছে 6, আর বাকিগুলো তো বিজোড়, তাই না? তাহলে জোড় সংখ্যা আসবে এমন উপাদান কয়টা? 1 2 3টা। তাহলে m3 এর মান হচ্ছে 3। হ্যাঁ, তাহলে অতএব p অফ c ইজ ইকুয়াল টু m3 বাই n ইজ ইকুয়াল টু m3 এর মান কত পাইছি ভাইয়া? m3 এর মান পাইছি হচ্ছে আমরা তোমার 3। তাহলে 3 বাই n এর মান কত? 6। 6 দিয়ে দিলাম, কাটাকাটি করলে 3 দ্বারা কাটো, তাহলে 1/2। ঠিক আছে, এটাই হবে অ্যান্সার। 3 একে 3, 3 দুগুণা 6। ওকে, তাহলে 3 নম্বরে কমপ্লিট। এবার আমরা চলে যাব তোমাদের 4 নম্বরে। না বুঝতে পারলে অবশ্যই কমেন্টে জানাবা। 4 নম্বরে চলে যাই। 4 নম্বরে আবার ধরি ঘটনা সি ধরছিলাম লাস্ট, এবার ডি ধরবো। ডি ইজ ইকুয়াল টু কি ধরবো ভাইয়া? ছক্কার উপরে পিঠে বিজোড় সংখ্যা আসা। তাহলে লিখো ছক্কার উপরের পিঠে বিজোড় সংখ্যা আসা। ঠিক আছে, ওকে, তাহলে অতএব ডি ঘটনার অনুকূল উপাদান m4, এর আগে একটা m3 ধরছিলাম, এবার m4 ইজ ইকুয়াল টু
কার অনুকূল উপাদান বের করব? ডি ঘটনার অনুকূল উপাদান। ডি ঘটনাটা কি? ছক্কার উপরের পিঠে বিজোড় সংখ্যা আসা, তাই না? ছক্কার উপরের পিঠে বিজোড় সংখ্যা আসা, তাহলে বিজোড় সংখ্যা আসার অনুকূল উপাদান কি? অনুকূল উপাদান হচ্ছে মানে যেটা হচ্ছে পক্ষে যুক্তি দেয়, ঠিক আছে? পক্ষে বলতে কি, মানে বিজোড় সংখ্যা থাকবে এমন উপাদান, বুঝা গেছে? তাহলে বিজোড় সংখ্যা কি আছে ভাইয়া? নমুনা ক্ষেত্রে 1 আছে, 3 আছে, 5 আছে, হ্যাঁ। 2 4 6 এগুলো তো হচ্ছে জোড় সংখ্যা, তাহলে ওগুলো বাদ এবার। এবার হচ্ছে 1 3 আর 5 কয়টা হলো? তিনটা, ঠিক আছে, তিনটা। এই জন্য m3 এর মান m4 এর মান কত হবে? 3 হবে। তাহলে লিখো অতএব p of d is equal to m4/n is equal to m4 এর মান 3 আর n এর মান 6, কাটাকাটি করলে 1/2, ঠিক আছে? 3 দ্বারা কাটো, তাহলে 1/2 পাওয়া। ওকে, আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা 5 নম্বরে চলে যাব এবার। আসো 5 নম্বরে চলে যাই। 5 নম্বর, আবার একটা ঘটনা ধরে নাও। ধরি কি ধরবা? এই যে 5 নম্বর করতেছি, 4 নম্বর ক্লিয়ার। বলছে যে ছক্কার উপরের পিঠে 3 এর গুণিতক আসার সম্ভাবনা জানতে চাইছে, ঠিক আছে? তাহলে ধরি ঘটনা ডি ধরছিলাম লাস্ট, এবার ই ধরি। ই ইজ ইকুয়াল টু ছক্কার উপরের পিঠে 3 এর গুণিতক আসা, 3 এর গুণিতক আসা, ঠিক আছে? তাহলে অতএব ই ঘটনার অনুকূল উপাদান m5 ইজ ইকুয়াল টু 3 এর গুণিতক কি ভাইয়া জানা আছে? 3 এর গুণিতক মানে 3 এর তোমরা হচ্ছে নামতা জানো না? নামতা কি জানো? 3 একে 3, 3 দুগুণে 6, সবাই জানো, হ্যাঁ। এই যে 3 একে 3, 3 দুগুণা 6, হ্যাঁ, 3 ত্রিকে 9, এইভাবে 3 এর গুণিতক মানে যে 3 থাকতেছে এর গুণিতক, এই যে 1 দ্বারা 2 দ্বারা 3 দ্বারা 4 5 6 7 8 9 10 যত খুশি দ্বারা গুণ করো, গুণ করার ফলে যে ফলটা পাচ্ছ সেটাই হচ্ছে 3 এর গুণিতক, হ্যাঁ, সেটাই কি 3 এর গুণিতক। তাহলে আশা করি 3 এর গুণিতক তোমরা এখন খুঁজে পাবা, হ্যাঁ। এখানে তোমরা হচ্ছে এখন 3 এর গুণিতক খুঁজবা কোথায়? এই যে নমুনা ক্ষেত্রে 3 এর গুণিতক কয়টা আছে? 3 একে 3, এই যে 3 একটা গুণিতক এটা আছে, তাই না? 3 একটা হলো। তারপর 3 দুগুণা 6, এই যে 6, 6টাও আছে এখানে। 3 ত্রিকে 9, 9 আছে আর এখানে নাই, তাহলে 6 এর বেশি আর নাই। তাহলে আমরা পাচ্ছি 3 এর গুণিতক এখানে পাচ্ছি হচ্ছে তোমাদের 2টা, ঠিক আছে? কয়টা পাচ্ছি? 2টা। তাহলে এবার অনুকূল উপাদান কত ভাইয়া? এবার অনুকূল উপাদান হচ্ছে 2, অর্থাৎ m5 এর মান হচ্ছে 2। বুঝা গেছে? না বুঝতে পারলে অবশ্যই কমেন্টে জানাবা। তাহলে আমরা লিখতে পারবো p of e is equal to m5/n is equal to m5 এর মান 2 আর n এর মান কত? n এর মান পাইছি 6। তাহলে কাটাকাটি করো, 2 দ্বারা কাটো, তাহলে 2 একে 2 আর 3 দুগুণা 6, তাহলে 1/3 হচ্ছে অ্যানসার। বুঝছো? বুঝতে হবে, না বুঝলে সমস্যা। পরীক্ষা কিন্তু তোমাদের নভেম্বর মাসে ধরে রাখো। নভেম্বর কেন, অক্টোবরেই শুরু হয়ে যেতে পারে, ঠিক আছে? যদি শুরু হয় অক্টোবরের শেষের দিকে শুরু হবে এবং নভেম্বরে যায় তোমাদের পরীক্ষা শেষ হয়ে যাবে, ঠিক আছে? নভেম্বর বা ডিসেম্বরে গেল হালকা কয়েকটা পরীক্ষা। এবার আমরা 6 নম্বরে চলে যাই। 6 নম্বরে বলি ধরি না না, তোমাদের পরীক্ষা হচ্ছে নভেম্বরে না, হ্যাঁ নভেম্বরের শেষের দিকে হতে পারে আর ডিসেম্বরটা লাগবে তোমাদের। ওকে, আমি একটু ভুল বলছিলাম। ওকে, দেখো ধরি ঘটনা এফ, লিখো এফ। ঘটনা এফ ইজ ইকুয়াল টু কি বলছে? ছক্কার উপরে পিঠে 2 দ্বারা বিভাজ্য সংখ্যা। তাহলে লিখো ছক্কার উপরের পিঠে 2 দ্বারা বিভাজ্য সংখ্যা আসা।
ঠিক আছে, তাহলে লিখো অতএব এফ ঘটনার অনুকূল উপাদান, এর আগেটা ধরছিলাম M5, এবার M6। ঠিক আছে। আচ্ছা, 2 দ্বারা বিভাজ্য সংখ্যা মানে কি বুঝো? মানে 2 দ্বারা ভাগ যায় এমন সংখ্যা। ঠিক আছে, যেমন এখানে আছে কি, এখানে নমুনা ক্ষেত্রে আছে 1। হ্যাঁ, 1 কে কি 2 দ্বারা ভাগ যায়? বলো, 2 দ্বারা ভাগ যায়? যায় না, তাই না? পয়েন্ট আসবে এক কথায়, পয়েন্ট তো আমরা নিয়ে আসবো না। হ্যাঁ, আচ্ছা, তারপর সরাসরি ভাগ যাবে এমন, মানে বিভাজ্য হবে তোমার কি বলে, নিঃশেষে বিভাজ্য যেটা বলে। হ্যাঁ, অর্থাৎ তোমাদের শেষের দিকে কিছু থাকবে না। ওকে, তারপর 2 কে যদি 2 দ্বারা ভাগ করো, তাহলে 2 একে 2, এই যে ভাগশেষ হচ্ছে 0। ঠিক আছে, এই ভাগশেষ 0 হইতে হবে এমন সংখ্যা। তাহলে আমি 2 কে একটা পাইলাম, হ্যাঁ, যেটা 2 দ্বারা বিভাজ্য, তাই না? 2 কে একটা পাইলাম, এই যে 2, এ 2 দ্বারা বিভাজ্য। তারপর হচ্ছে 3 কে যদি 2 দ্বারা ভাগ করো, 3 কে 2 দ্বারা ভাগ করলে 2 একে 2, বাট এই যে ভাগশেষ থাকতেছে। ঠিক আছে, ভাগশেষ থাকতেছে, তাহলে এটা হচ্ছে 2 দ্বারা বিভাজ্য নয়। ক্লিয়ার? এটা 2 দ্বারা বিভাজ্য নয়। এইভাবে তোমরা 4 কে 2 দ্বারা বিভাজ্য হবে, 6 2 দ্বারা বিভাজ্য হবে, বাট 5 3 1 এগুলো 2 দ্বারা বিভাজ্য হবে না। তাহলে 2 দ্বারা বিভাজ্য এমন সংখ্যা, এমন অনুকূল উপাদান, মানে ওই ঘটনার অনুকূল উপাদান কয়টা? এখানে 3টে আছে। তাহলে M6 এর মান হবে কত ভাইয়া? 3। অতএব P of F is equal to M6/N is equal to, M6 এর মান কত? M6 এর মান হচ্ছে 3, আর N এর মান কত? 6। তাহলে 3/6 কাটাকাটি করো 3 দ্বারা, তাহলে 1/2। বুঝে গেছে? কঠিন লাগলো? কঠিন লাগার কথা না। ওকে, আচ্ছা, তোমাদের এখানে আরো কয়েকটা প্রশ্ন এড করে দেই। হ্যাঁ, আরো কয়েকটা প্রশ্ন এখানে করা যেতে পারে। সে প্রশ্নগুলো কি? এগুলো প্রশ্ন মুছে দিচ্ছি, এগুলো তো করলেই। আরো কয়েকটা প্রশ্ন এড করে দেই। কত নাম্বার পর্যন্ত করলাম আমরা? 6 নাম্বার পর্যন্ত। 7 নাম্বার লিখো। 7 নাম্বার লিখো, ছক্কার উপরের পিঠে কমপক্ষে 3 আসার সম্ভাবনা কত? 7 গেল, এরপর 8। ছক্কার উপরের পিঠে বড় জোর 3 আসার সম্ভাবনা কত? ঠিক আছে, তারপর লিখো 8 গেল 9। ছক্কার উপরের পিঠে 4 এর অধিক আসার সম্ভাবনা কত? আচ্ছা, এই 3টায় থাকার, বেশি না দিই। তাহলে এটা আমরা কিভাবে সলভ করব? তাই না? আসো সমাধানে চলে যাই। আমরা সমাধানে তো ছিলাম, বাট তোমাদের এখন মনে হচ্ছে যে এই কয়েকটা প্রশ্ন দেওয়া উচিত ছিল। হ্যাঁ, একেবারে বোঝানো হয়ে যেত, তার জন্য দেওয়া। ওকে, তাহলে 7 নম্বরের সমাধানে চলে যাচ্ছি। ঠিক আছে, ধরে নিব, ধরি ঘটনা লাস্ট ধরছি F, এবার G ধরো, ইজ ইকুয়াল টু ছক্কার উপরে পিঠে কমপক্ষে 3 আসা। লিখো, ছক্কার উপরের পিঠে কমপক্ষে 3 আসা। তাহলে লিখো, অতএব G ঘটনার অনুকূল উপাদান। ঠিক আছে, লাস্ট M6 ধরছিলাম, এবার M7 ধরো, ইজ ইকুয়াল টু, কি বলছে ভাইয়া এখানে? এই জিনিসটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, সব থেকে বেশি এটা বুঝার আছে, এই কমপক্ষে ওয়ার্ডটা বুঝার আছে। ঠিক আছে, যদি তোমাকে কমপক্ষে না লিখে সরাসরি 3 আসা বলতো, তাহলে তোমার অনুকূল উপাদান থাকতো এখানে একটা, এই যে শুধু একটা 3 আছে, একবার আছে, তাই না? তাহলে অনুকূল উপাদান হয়তো 1 1।
আর যখন বলছে কমপক্ষে 3 আসা, তখন তোমাদের সম্ভবত এর আগের ক্লাসে আমি লিখে দিছি মুদ্রার অঙ্ক করার সময় যে কমপক্ষে, ন্যূনতম, সর্বনিম্ন, হ্যাঁ, অন্তত, এই 4টা ওয়ার্ড যদি লেখা থাকে তাহলে তোমাকে বুঝতে হবে যেটা বলছে মানে এর কমপক্ষের পর যেটা বলছে সেটা তো হবেই এবং এর থেকে বেশি হবে। ঠিক আছে, তোমাদের উদাহরণ দিছিলাম যে আমার শার্টটার দাম যদি তোমাকে কেউ জিজ্ঞাসা করে, তুমি যদি উত্তর দাও যে ভাইয়া আপনার শার্টের দাম কমপক্ষে ধরলাম হচ্ছে 1000 টাকা হবে, সেক্ষেত্রে তুমি বুঝাচ্ছ যে আমার শার্টটা যদি সব থেকে কম দাম হয় তাহলে 1000 টাকা হবে মাস্ট, অথবা এর থেকে বেশি হতে পারে বাট কম হবে না, যখন কমপক্ষে বলতেছো সামনে। ঠিক আছে, আর যখন তুমি ডিরেক্টলি বলবা যে আপনার শার্টটার দাম ভাইয়া 1000 টাকা, তার মানে তুমি বুঝাচ্ছ যে 1000 টাকাই হবে, না এর কম হবে না এর বেশি হবে। ঠিক আছে, কিন্তু কমপক্ষে যদি বলো তাহলে সেই ক্ষেত্রে তোমার তুমি মিন করতেছো যে শার্টটার দাম 1000 টাকা সর্বনিম্ন হবে, বাট এর থেকে বেশিও হতে পারে। সেম ভাবে যখন তোমাকে এখানে বলা হয়েছে কমপক্ষে 3 আসা, তখন আমরা অনুকূল উপাদান যখন খুঁজবো তখন 3 তো নিবই, 3 কথাটা বলছে না, তাহলে 3 আমাদের মাস্ট বি কাউন্ট করতেই হবে 3 কে। ঠিক আছে, তাহলে 3 তো নিলামই এবং 3-এর থেকে কি করতে হবে, বেশি দেখতে হবে। 3 থেকে বেশি আছে যে 4 5 6। ঠিক আছে, 4 5 6, তাহলে মোট উপাদান কটা হলো, এই যে 4টা উপাদান হলো। ঠিক আছে, তাহলে অনুকূল উপাদান হচ্ছে কত এখানে 4। অতএব P of G is equal to M7 by N is equal to M7 এর মান কত 4 আর N এর মান কত পাইছি 6, কাটাকাটি করো 2 দ্বারা, 2 দুগুণা 4 3 দুগুণা 6, তাহলে 2/3 এটা হবে আমাদের অ্যানসার। বুঝা গেছে? 7 নাম্বার ক্লিয়ার আশা করি। এবার 8 নম্বরে চলে যাই। তাহলে আরেকটা ঘটনা ধরি, জি গেল, এবার এইচ ধরো। এইচ ইজ ইকুয়াল টু ছক্কার উপরে পিঠে বড় জোর 3 আসা। তাহলে লিখো অতএব এইচ ঘটনার অনুকূল উপাদান M7 গেছে, এবার 8 ইজ ইকুয়াল টু কি বলছি ভাইয়া, বড় জোর 3 আসা। বড় জোর বলতে কি বোঝায়, বড় জোর, খুব জোর, হ্যাঁ, তারপর হচ্ছে খুব বেশি, এই কথাগুলো যদি উল্লেখ থাকে তাহলে তোমরা বুঝবা যেটা বলছে ওটা তো হবেই। বড় জোর, খুব জোর, খুব বেশি, এরপরে যেটা বলছে সেটা তো হবেই, সেটা কাউন্ট করতেই হবে এবং এর থেকে নিচের সংখ্যাগুলো কাউন্ট করতে লাগবে। ঠিক আছে, এর থেকে কি নিচের সংখ্যাগুলো কাউন্ট করতে লাগবে। ওই যে উদাহরণ দিছিলাম, আমার শার্টটার দাম তুমি যদি বলো যে খুব জোরে 1000 টাকা হয়েছে, তার মানে তুমি বুঝাচ্ছ যদি খুব বেশি দাম নেয় আপনার কাছে শার্টটার, তাহলে আপনার কাছে 1000 টাকা নিতে পারে, বাট এর থেকে বেশি আর নিতে পারে না। ঠিক আছে, এর থেকে কম নিতে পারে। সেম ভাবে তাহলে যখন খুব জোর হচ্ছে বলছে 3, হ্যাঁ, বা বড় জোর 3 বলছে, তখন 3 হবে, 3 মাস্ট বি হবে, 3 কাউন্ট করতে হবে এবং 3-এর থেকে কি বড় হইতে পারবে, পারবে না, 3-এর থেকে ছোট হইতে পারবে। তাহলে 3-এর থেকে ছোট কি আছে, 3-এর থেকে ছোট আছে 2, 3-এর থেকে ছোট আছে 1, মানে 3 2 1, এই 3টা উপাদান হবে। তার মানে M8 এর মান হচ্ছে তোমার 3। অতএব P of H is equal to M8 by N is equal to M8 এর মান 3 আর N এর মান হচ্ছে 6, কাটাকাটি করো 3 দিয়ে 1/2, এটা হবে অ্যান্সার। বুঝে গেছে? ওকে, যদি বুঝে থাকো তাহলে আমরা পরের ম্যাথে চলে যাই, অর্থাৎ লাস্ট, তাই না? কত নাম্বার? 9 নাম্বার। লিখো 9 নাম্বার। আবার একটা ঘটনা ধরে নাও, ধরি ঘটনা আই ধরো। তাহলে ছক্কার উপরে পিঠে 4-এর অধিক আসা বলছে, আসার সম্ভাবনা জানতে চাইছি। তাহলে লিখো ছক্কার উপরের পিঠে 4-এর অধিক আসা। ঠিক আছে, তাহলে অতএব আই ঘটনার অনুকূল উপাদান M8 এর পর এবার 9 ধরো ইজ ইকুয়াল টু, ঘটনাটা কি ভাইয়া, ঘটনাটা হচ্ছে
ছক্কার উপরে পিঠে চারের অধিক। চারের অধিক বলতে কি বুঝো? চারের থেকে বেশি। ঠিক আছে, চারের থেকে বেশি। চারের থেকে বেশি কি কি আছে? চারের থেকে বেশি আছে 5 আর 6। ঠিক আছে, চারের থেকে বেশি আছে 5 আর 6। ওকে, 4 সহ কিন্তু কাউন্ট হবে না এখানে। এখানে বলছে চারের অধিক, কমপক্ষে, বড় জোর, ন্যূনতম, সর্বনিম্ন, খুব জোর, খুব বেশি, এগুলো কথা উল্লেখ করা হয় নাই। তার মানে চারের অধিক বলছে, এই জন্য চারের থেকে বেশি বোঝাচ্ছে, 4 সহ কিন্তু না। ওকে, তাহলে চারের অধিক আছে আমাদের দুইটা উপাদান, তাহলে m9 এর মান হচ্ছে 2। তাহলে অতএব p অফ i ইজ ইকুয়াল টু, লিখতে পারবো m9/n ইজ ইকুয়াল টু 2/n এর মান কত হইয়া 6। কাটাকাটি করো 2 দিয়ে, তাহলে 2 একে 2, 3 দুগুণা 6, তাহলে এটা অ্যান্সার। বুঝা গেছে? না বুঝতে পারলে অবশ্যই জানাবা, ঠিক আছে? না জানাইলে আমি কেমনে বুঝতে পারবো যে তোমরা বুঝো নাই? যদি না বুঝতে পারো তখন আমি আবার রিপিট করব প্রয়োজনে, বাট তোমাদের জানাইতে লাগবে। হ্যাঁ, ওকে, আমরা আরো একটা নতুন ম্যাথ করি। হ্যাঁ, সময় তো খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে, সো বেশি সময় না নেই। ছক্কার জন্য মডেল 2 লিখো। মডেল 2 লিখো যে একটি ছক্কা দুইবার নিক্ষেপ করলে, হ্যাঁ, অথবা, এইটাই আবার বলতে পারে এইভাবে যে, আচ্ছা আমি দুইটাই একসাথে লিখে দিচ্ছি, অথবা দুইটি ছক্কা একবার নিক্ষেপ করলে মোট নমুনা বিন্দু ও নমুনা ক্ষেত্র নির্ণয় করো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। ঠিক আছে, এই যে একটি ছক্কা দুইবার নিক্ষেপ করলে বা দুইটি ছক্কা একবার নিক্ষেপ করলে, প্রশ্নে এই দুইভাবে প্রশ্ন করতে পারে, মানে দুইটাই একসাথে দিবে না, যে কোনো একটা বলবে। ঠিক আছে, তো দুইটা কথার দুইটা মিনিং। হ্যাঁ, দুইটা দেখে মানে তোমরা মনে করতে পারো যে ভাইয়া তো একই কথা হইলো, তাই না? বাট একই কথা না, দুইটার অ্যান্সার কিন্তু দুই ভাবে দেওয়া যায়। ঠিক আছে, এখন তুমি ধরো একটা শিখছো আর একটা শিখো নাই, তো প্রশ্ন এখন দুই ভাবে করতেছে, তো অ্যান্সার দিচ্ছ একভাবে। হ্যাঁ, সেক্ষেত্রে তোমাকে টিচার যদি ধরো এইভাবে প্রশ্ন করছে যে একটি ছক্কা দুইবার নিক্ষেপ করলে, তখন তুমি উত্তর দিছো দুটি ছক্কার একবার নিক্ষেপ করলে। এটার উত্তর দিছো, তখন টিচার চাইলে তোমাকে মার্ক দিতে পারে, আবার চাইলে তোমাকে মার্ক নাও দিতে পারে। হ্যাঁ, তো আমরা দুইটা জিনিসই শিখবো, যাতে যেভাবে প্রশ্ন আসে সেভাবে আমরা অ্যান্সার করতে পারি। এতে লাভ কি? লাভ হচ্ছে টিচার আমাদের মার্ক কাটতে পারবে না, তাই না? আচ্ছা, তাহলে লিখো 1 নম্বর প্রশ্ন, উভয় ছক্কায় একই সংখ্যা বারবার কল আসে, ডিস্টার্ব করতেছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। দেখো, উভয় ছক্কায় একই সংখ্যা আসার সম্ভাবনা কত?
ঠিক আছে, আশা করি আর ডিস্টার্ব হবে না। ওকে, উভয় ছক্কা একই সংখ্যা আসার সম্ভাবনা কত? তারপর 2 নাম্বার লিখো, প্রথম ছক্কায় জোড় এবং দ্বিতীয় ছক্কায় 2 এর গুণিতক আসার সম্ভাবনা কত? 3 নাম্বার লিখো যে প্রথম ছক্কায় বিজোড় এবং দ্বিতীয় ছক্কায় 3 দ্বারা বিভাজ্য আসার সম্ভাবনা কত? ঠিক আছে, তারপর 4 নম্বরে লিখো প্রথম ও দ্বিতীয় ছক্কার গুণফল সিক্স আসার সম্ভাবনা কত? 5 নাম্বার লিখো প্রথম ও দ্বিতীয় ছক্কার যোগফল, হ্যাঁ, এটাও 6 আসার সম্ভাবনা কত? তারপর 6 নাম্বার লিখো প্রথম ও দ্বিতীয় ছক্কার যোগফল কমপক্ষে লিখো, কমপক্ষে 6 আসার সম্ভাবনা কত? তারপর 7 নম্বরে লিখো প্রথম ও দ্বিতীয় ছক্কার যোগফল, হ্যাঁ, অন্তত, আচ্ছা অন্তত না লিখি, বড় জোর লিখো, বড় জোর 3 আসার সম্ভাবনা কত? তারপর 8 নাম্বার লিখো প্রথম ও দ্বিতীয় ছক্কার, এবার গুণফল দাও, গুণফল অন্তত 10 আসার সম্ভাবনা কত? তারপর 9 নাম্বার লিখো প্রথম ও দ্বিতীয় ছক্কার গুণফল 8 এর অধিক আসার সম্ভাবনা কত? ঠিক আছে, এই কয়েকটাই থাক। ওকে, আরো দেওয়া যায় বাট এই কয়েকটাই থাক। তাহলে সমাধানে চলে যাই। সমাধান সেম ভাবে আমাদের প্রথমে নমুনা বিন্দু এবং নমুনা ক্ষেত্র নির্ণয় করতে বলা হয়েছে। সো আগের যে রুলসটাতে আমরা সমাধান করলাম একই রুলসে এটাও সমাধান করতে হবে। ঠিক আছে, রুলসের মধ্যে কোনো পার্থক্য নাই। এখন আমরা প্রথমে তাহলে কি করবো, নমুনা বিন্দু এবং নমুনা ক্ষেত্র বের করবো। এখন দুইটা সিস্টেমে আমি লিখছি, হ্যাঁ, এখন কোন সিস্টেমে কিভাবে নমুনা বিন্দু বের করবো সেটা আগে শিখি। তাহলে আমরা সর্বপ্রথম যেটা জানি সবাই লিখি, সেটা হচ্ছে আমরা জানি একটি ছক্কার কয়টা পিঠ, তাই না? লিখো একটি ছক্কার তোমাদের হচ্ছে 6টি পিঠ, 6টি পিঠ। প্রথমে এটা লিখতেছি, একটি ছক্কা 2 বার নিক্ষেপ করলে কি হবে, দেখো একটি ছক্কা 36, অতএব হ্যাঁ এটা গেল। এটা হচ্ছে এই যে প্রথম কথাটা বললে একটি ছক্কা 2 বার নিক্ষেপ করলে, যদি এটা বলে। আর যদি বলে তোমাকে 2টি ছক্কা 1 বার নিক্ষেপ করলে, ঠিক আছে, তাহলে 6 এর উপর পাওয়ার মানে 6, হ্যাঁ, পাওয়ার 1 মানে 6, তাহলে 6 6 কত হবে, গুণ করলে 36 হবে। ঠিক আছে, রেজাল্ট কিন্তু সেম বাট পদ্ধতি দুইটা কি ভিন্ন। এটা হচ্ছে 6 এর উপর পাওয়ার 2 আর এটা হচ্ছে একটা 6 এর উপর পাওয়ার 2 ইনটু আরেকটা 6 এর উপর পাওয়ার 2। ঠিক আছে, আচ্ছা, যদিও এইভাবে লিখলেও কোনো সমস্যা নাই, তারপরে অনেক টিচার আছে, ঠিক আছে, যারা মানে যে নিয়মটা তারা বুঝে সেটাই হচ্ছে তোমাকে অ্যাপ্লাই করতে হবে, আর বাইরে অ্যাপ্লাই করলে তখন মার্ক কম দেয়। ঠিক আছে, আচ্ছা, মিনিং কিন্তু একই আসতেছে, জানো যে তোমার একই সংখ্যা বা একই চলকের, ঠিক আছে, সেটা সংখ্যা হইতে পারে বা চলক হইতে পারে, যেমন 6 × 6 এর উপর পাওয়ার 1 এর উপর পাওয়ার 1 ইজ ইকুয়াল টু আমরা 6 এর উপর পাওয়ার 2 বলতে পারি। কিভাবে ভাইয়া? কারণ হচ্ছে একই সংখ্যার
যদি সংখ্যাটা একই হয়, দুইটা সংখ্যা একই গুণ অবস্থায় আছে, এদের মধ্যে পাওয়ার যেগুলো থাকবে এগুলো যোগ হয়ে যায় তখন, ঠিক আছে? তাহলে এক একে যোগ করলে পাওয়ার 6 টু দ্য পাওয়ার 2 হয়ে যায়, ঠিক আছে? বা চলক যদি হয় x টু দ্য পাওয়ার স্কয়ার ধরো ইনটু x টু দ্য পাওয়ার স্কয়ার, একই চলক x x একই না, তাহলে এদের পাওয়ার গুলো কি হয়ে যায়, যোগ হয়ে যায়, 2 + 2 = x টু দ্য পাওয়ার 4। সেম ভাবে সংখ্যারও পাওয়ার গুলো যোগ হয়ে যায়, ঠিক আছে? তাহলে আমরা এটাও লিখতে পারি, এটাও লিখতে পারি, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, তারপর মোট নমুনা বিন্দু তো বের করে ফেললাম, এখন নমুনা ক্ষেত্র নির্ণয় করব। তাহলে লিখো অতএব নমুনা ক্ষেত্র, নমুনা ক্ষেত্র S = এইবার দেখো আমরা কয়বার নিক্ষেপ করছি, আমরা যদি এইভাবেও করি তাহলে দুইবার নিক্ষেপ করছি, আর একবার করে নিক্ষেপ করলে দুইটা ছক্কা যেহেতু একবার করে করছি তাহলে নিক্ষেপ কিন্তু দুইবারই করা হচ্ছে, মানে একের অধিকবার নিক্ষেপ করতেছি। তাহলে যে আমাদের নমুনা ক্ষেত্রটা পাবো আমরা, এটা অবশ্যই আয়তক্ষেত্রের মধ্যে উপাদানগুলা রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, উপাদানগুলা কেমনে বের করব? এই যে প্রথমে নিক্ষেপ করছি, ধরো প্রথম নিক্ষেপে ফলাফল 1 আসছে, ঠিক আছে? দ্বিতীয় নিক্ষেপে ফলাফল 1 আসতে পারে না? পারে। তাহলে এইটা দুইটা ফলাফল মিলে একটা উপাদান, ঠিক আছে? দুইটা ফলাফল মিলে কি একটা উপাদান হবে, কারণ আমি দুইবার নিক্ষেপ করতেছি। একবার নিক্ষেপ করলে একটা ফলাফলই একটা উপাদান, ঠিক আছে? আর যখন দুইবার নিক্ষেপ করবো তখন দুইটা ফলাফল মিলে একটা উপাদান। বুঝা গেছে? আশা করি বুঝাইতে পারছি। আচ্ছা, 1 প্রথমে ফলাফল আসে, হ্যাঁ, দ্বিতীয়বার নিক্ষেপে 2 আসতে পারে না? 1 না আসে? পারে অবশ্যই। তাহলে একই ভাবে 1 দিয়ে 3, 1 দিয়ে 4, 1 দিয়ে 5 আসতে পারে, 1 দিয়ে 6 আসতে পারে, ঠিক আছে? যদি না বুঝতে পারো অবশ্যই জানাবা। আচ্ছা, প্রথমবার 1, এবার আমি কল্পনা করছিলাম, হ্যাঁ, প্রথমবার 1 রেখে আমি চেঞ্জ করছি দ্বিতীয়টা। এবার আমি কি করব, এবার আমি প্রথমটাই চেঞ্জ করে দেব। প্রথমটা 2 হইতে পারে না? 1 না পড়ে প্রথমে 2 করতে পারে কিনা? পারে। 2 পড়ে প্রথমে 1 হইতে পারে, বা 2 পড়ে সরি দ্বিতীয় ছক্কাতে 1 আসতে পারে, 2 পড়ে দ্বিতীয় ছক্কাতে 1 না আসে 2 আসতে পারে। এইভাবে একই ভাবে চলতে থাকবে। 2 দিয়ে 3, 2 দিয়ে 4, 2 দিয়ে 5, 2 দিয়ে 6, হ্যাঁ, সেম ভাবে। এরপর 3 দিয়ে সবকিছু দাও, 3 দিয়ে 1, 3 দিয়ে 2, না বুঝতে পারলে অবশ্যই জানাবা, অবশ্যই জানাবা, ঠিক আছে? 3 দিয়ে 5, 3 দিয়ে 6, কঠিন কিছু না, হ্যাঁ। সো আমি ধরে নিচ্ছি তোমরা বুঝতেছো সবাই। এরপর না বুঝলে তোমরা জানাবা। ওকে, তাহলে একই ভাবে 3 গেল, এবার 4 দিয়ে 1, 4 দিয়ে 2, 4 দিয়ে 3, 4 দিয়ে 5, সরি 4 দিয়ে 4, তারপর 4 দিয়ে 5, 4 দিয়ে 6, তারপর 5 দিয়ে নাও, 5 দিয়ে 1, 5 দিয়ে 2, 5 দিয়ে 3, 5 দিয়ে 4, 5 দিয়ে 5, 5 দিয়ে 6, এবার 6 দিয়ে নাও, 6 দিয়ে 1, 6 দিয়ে 2, 6 দিয়ে 3, 6 দিয়ে 4, 6 দিয়ে 5, 6 দিয়ে 6, ঠিক আছে? দেখো আমি কি করছি, আমি হচ্ছে দেখো তুমি যদি এই যে কলামে যদি রাখো, কলাম যদি চিন্তা করো, কলাম কি, কলাম হচ্ছে যে উপর থেকে নিচে যেটা আসছে, এটাতে আমি প্রত্যেকটারে প্রথম যে ফলাফলটা সেটা স্থির রাখছি। দেখো প্রথমে 1 স্থির রাখছি, প্রথমে 2 স্থির রাখছি, প্রথমে 3 স্থির রাখছি, প্রথমে 4 স্থির রাখছি, প্রথমে 5 স্থির রাখছি, প্রথমে 6 স্থির রাখছি, তাই না? আর যদি আমি হচ্ছে কি সারিতে কল্পনা করি, সারি হচ্ছে কি যে বাম থেকে ডান দিকে যেটা গেছে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমি এই যে 2 নাম্বার ছক্কায় দেখো 1 কে স্থির রাখছি, ঠিক আছে? 2 নাম্বার ছক্কার ফলটাকে 1 স্থির রাখছি, তারপর 2 স্থির রাখছি, দেখো 2 স্থির রাখছি, তারপরে 3 স্থির রাখছি, ঠিক আছে? এটা হচ্ছে নিয়ম আর কি অ্যাকচুয়ালি। তারপর 4 স্থির রাখছি, তোমাদের মনে রাখার জন্য আমি এইভাবে বুঝাচ্ছি। তারপর 5 স্থির রাখছি, হ্যাঁ, তারপর দেখো 6 স্থির রাখছি, ঠিক আছে, দ্বিতীয় ছক্কায়। তার মানে কলামে আমি স্থির রাখছি 1 নাম্বার ছক্কার ফলাফলগুলা, আর সারিতে স্থির রাখছি 2 নাম্বার ছক্কার ফলাফলগুলা। বুঝা গেছে? আচ্ছা, তাহলে এটাকে এখন আমাদের কি করতে হবে, একটা আয়ত ক্ষেত্রের মাধ্যমে প্রকাশ করতে হবে, কারণ আমি বলছিলাম যে যদি একের অধিকবার নিক্ষেপ করা হয় তাহলে আয়ত ক্ষেত্রের মাধ্যমে প্রকাশ করতে হয় ফলাফলটাকে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আশা করি এটা তোমরা বুঝতে পারছো। এখন আমরা নমুনা বিন্দু এবং নমুনা ক্ষেত্র নির্ণয় করা শেষ, আমরা নিচের প্রশ্নগুলোর উত্তর দিব। আলহামদুলিল্লাহ, দুঃখিত। নিচের প্রশ্নগুলোর উত্তরে যাই তাহলে, হ্যাঁ। আচ্ছা, এটা ডাবল বার দরকার নেই আমাদের, আলহামদুলিল্লাহ। আমি একটু অসুস্থ, যার কারণে তোমরা এটা একটু করে নিবা।
হ্যাঁ, হাঁচি আসতেছে বারবার। দেখো 1 নম্বরের উত্তরে চলে যাব আমরা এখন। 1 নম্বর সলভ করব। 1 নম্বরে কি করব ভাইয়া, সেম নিয়ম, যেহেতু নমুনা ক্ষেত্র বার করছি তাহলে আমাদের ধরে করতে হবে। ঠিক আছে, তাহলে বলবো ধরি উভয় ছক্কায়, আমাদের ঘটনা প্রথমে ধরে নিতে লাগবে। ঘটনা এ ইজ ইকুয়াল টু, কি বলছে, উভয় ছক্কায় একই সংখ্যা আসার সম্ভাবনা জানতে চাওয়া হয়েছে। তাহলে লিখো যে উভয় ছক্কায় একই সংখ্যা আসা। ঠিক আছে, অতএব এ ঘটনার অনুকূল উপাদান বের করতে হবে। m1, তাই না? m1 ইজ ইকুয়াল টু কি হবে ভাইয়া, m1 ইজ ইকুয়াল টু হবে, দেখো মিনিং বুঝতে হবে। এখানে বলছে কি, বলছে উভয় ছক্কায় একই সংখ্যা আসা। ঠিক আছে, তাহলে একই ছক্কা থাকবে। এই যে আমি যে কোনো একটা ফলাফল বের করে নিয়ে আসি, ধরো এই যে এই ফলাফলটা নিয়ে আসছি, কত, 4-3। ঠিক আছে, এই যে প্রথম যেটা দেখতে পাচ্ছ 4, এটা হচ্ছে প্রথমবার নিক্ষেপের ফলাফল এটা। আর এই যে 3 দেখতে পাচ্ছ, এটা হচ্ছে দ্বিতীয় নিক্ষেপের ফলাফল। ঠিক আছে, বা প্রথম ছক্কার ফলাফল এটা, দ্বিতীয় ছক্কার ফলাফল এটা। ঠিক আছে, তাহলে বলছে যে উভয় ছক্কায় একই সংখ্যা আসবে। ঠিক আছে, তার মানে এই যে প্রথমটা যদি 4 হয়, দ্বিতীয়টাও 4 হতে হবে। প্রথমটা যদি 3 হয়, দ্বিতীয়টাও 3 হইতে হবে, এমন উপাদান। দেখো এমন উপাদান এখানে আছে কি, আছে। যেমন প্রথমটাই দেখো, প্রথমটা 1, মানে প্রথম ছক্কার ফলাফল 1, দ্বিতীয় ছক্কার ফলাফলটাও 1। আলহামদুলিল্লাহ। সেম ভাবে এই যে এই উপাদানটা দেখো, প্রথম ফলাফলটা 2, দ্বিতীয় ফলাফলটাও 2। এটাও দেখো, প্রথমটা 3, দ্বিতীয়টাও 3, 4 4, 5 5, 6 6। হ্যাঁ, আর কি কোনো উপাদান আছে দেখো তো, যেটাতে মানে দুইটাই একই সংখ্যা আছে? নাই। হ্যাঁ, কম বেশি আলাদা আলাদা। তাহলে আমরা এখানে পাচ্ছি 1 2 3 4 5 6টা উপাদান পাচ্ছি, যেখানে উভয় ছক্কার একই সংখ্যা আসছে, উভয় ছক্কায় একই সংখ্যা আসছে। তাহলে আমাদের এ ঘটনার অনুকূল উপাদান হবে 6। তাহলে লিখতে পারবো, অতএব P অফ A ইজ ইকুয়াল টু m1/n ইজ ইকুয়াল টু, m1 এর মান পাইছি হচ্ছে 6, আর n এর মান কত পাইছি ভাইয়া, 36। তাহলে 36 দিয়ে দিলাম, কাটাকাটি করো, কি দিয়ে কাটবা, 6 দিয়ে কাটো। ঠিক আছে, 6 দিয়ে কাটলে 6 একে 6, 6 6 36, তার মানে 1/6 হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, 1/6 আমাদের অ্যান্সার। ওকে, কমপ্লিট আশা করি 1 নাম্বার। এরপর 2 নম্বরে চলে যাই। 2 নম্বরে আমরা আরেকটা ঘটনা ধরে নিব। তাহলে লিখি, ধরি ঘটনা B ইজ ইকুয়াল টু, কি বলছে, প্রথম ছক্কায় জোড়, দ্বিতীয় ছক্কায় 2 এর গুণিতক। ঠিক আছে, তাহলে লিখো যে প্রথম ছক্কায় জোড় এবং দ্বিতীয় ছক্কায় 2 এর গুণিতক বলছে না, তাহলে লিখো 2 এর গুণিতক আসা। ঠিক আছে, তাহলে তুমি এখন লিখবা, অতএব বি ঘটনার অনুকূল উপাদান হবে, m1 ছিল, এবার m2 ইজ ইকুয়াল টু, হ্যাঁ, কি উপাদানটা কেমন হবে দেখো, প্রথম ছক্কায় কি আসবে, প্রথম ছক্কায় আসবে জোড় সংখ্যা, প্রথম ছক্কায় মাস্ট বি জোড় সংখ্যা থাকতে হবে। আর দ্বিতীয় ছক্কায় 2 এর গুণিতক থাকতে হবে। 2 এর গুণিতক কি, আমি কিছুক্ষণ আগে যে একটা ম্যাথ করাইলাম সেখানে 3 এর গুণিতক বুঝাইছিলাম, মানে 3 এর যে নামতা করে যে ফলাফলটা পাও সেটা হচ্ছে 3 এর গুণিতক। সেম ভাবে 2 এর নামতা করে যে 2 একে 2, 2 একে 2, 2 দুগুণা 4, এইভাবে যে ফলাফলগুলো পাবা এগুলাই হচ্ছে তোমার 2 এর গুণিতক। ঠিক আছে, আচ্ছা, তাহলে প্রথম ছক্কায় জোড় থাকতে হবে, প্রথম ছক্কায় জোড় আছে এমন কলাম খুঁজে বের করো। তুমি কলাম কি, এটা তো আশা করি জানো, তোমরা ম্যাট্রিক্স করে আসছো তাই না সেকেন্ড ইয়ারে, এই জন্য আমি কলাম কথাটা উচ্চারণ করতেছি। ঠিক আছে, আমি ধরে নিচ্ছি তোমরা কলাম জানো। কলাম, এরপর আমি একবার বললাম তোমাদের যে যে উপর থেকে নিচের দিকে যেটা গেছে বা নিচ থেকে উপরের দিকে যেটা আসছে সেটা হচ্ছে কলাম, আর সারি হচ্ছে যে বাম থেকে ডান দিকে বা ডান থেকে বাম দিকে যেটা আসছে সেটা হচ্ছে সারি। ঠিক আছে, তাহলে আমরা দেখতেছি যে প্রথম ছক্কায় জোড় আছে এমন কলাম হচ্ছে কোনগুলা, এমন কলাম হচ্ছে এই যে এটা একটা।
টু, প্রথম ছক্কায় জোড়, দেখো টু টু টু, সবগুলোতে টু, মানে প্রথম ছক্কায় জোড়, এমন কলাম হচ্ছে এটা। তারপরে এই যে প্রথম ছক্কায় 4, প্রথম ছক্কায় 6, দেখছো? তাহলে এই যে প্রথম যে শর্তটা দিচ্ছে, প্রথম ছক্কায় জোড়, এই শর্তটা এই 3টা কলাম হচ্ছে কি করে, পূরণ করে, ঠিক আছে, ফিল আপ করে। এবং দ্বিতীয় ছক্কায় 2 এর গুণিতক থাকবে। প্রথম ছক্কায় তো জোড় থাকবেই, মাস্ট বি, এর সাথে দ্বিতীয় ছক্কায় 2 এর গুণিতক থাকবে। 2 এর গুণিতক কি কি ভাইয়া? এই যে 1 থেকে 6 পর্যন্ত 2 এর গুণিতক, 2 একে 2, 2 দুগুণা 4, 3 দুগুণা 6, তাহলে 2 4 6, এই 3টা সংখ্যা হচ্ছে 2 এর গুণিতক, মানে আমাদের এখানে যে ফলাফলগুলো আছে এই সংখ্যাগুলোর মধ্যে 2 এর গুণিতক 2 4 6, ঠিক আছে? তাহলে 2 কোথায় আছে? দ্বিতীয় ছক্কাতে দেখবো, প্রথম ছক্কায় না, আবার দ্বিতীয় ছক্কাতে। এই যে এই প্রথমটা হচ্ছে প্রথম ছক্কার ফলাফল, আর এই পাশেরটা হচ্ছে দ্বিতীয় ছক্কার ফলাফল। তাহলে দ্বিতীয় ছক্কায় এই যে 2 4 6 কোথায় কোথায় আছে? এই যে এখানে একটা 2 4 আর 6, হ্যাঁ। তাহলে প্রত্যেকটাতে একই ভাবে আমরা 3টা করে উপাদান পাচ্ছি, 3টা করে। কোথায় কোথায়? যেখানে যেখানে দ্বিতীয় ছক্কাতে 2 আছে, 4 আছে, 6 আছে, 2 আছে, 4 আছে, 6 আছে, ঠিক আছে? তাহলে 1 2 3 4 5 6 7 8 9, তাহলে এই যে বি ঘটনার অনুকূল উপাদান পাচ্ছি আমরা 9টা। কয়টা ভাইয়া? 9টা। যদি না বুঝে থাকো কমেন্টে জানাবা, ঠিক আছে? একটু জটিল আছে, বাট বুঝলে কিন্তু সহজ, হ্যাঁ। অতএব P of B is equal to M2 by N is equal to 9 by N এর মান হচ্ছে 36, হ্যাঁ। তাহলে is equal to কাটাকাটি করো 1 by 4 লং 36, তাই না? মানে 1 by 4। ভালোভাবে বুঝতে হবে, প্রথম ছক্কায় থাকবে জোড় এবং দ্বিতীয় ছক্কায় 2 এর গুণিতক একই সাথে থাকতে হবে, ঠিক আছে? এই যে দেখো, এই যে উপাদানটা নিছি, প্রথম ছক্কায় 2 মানে জোড়, এবং দ্বিতীয় ছক্কায় 2 মানে 2 এর গুণিতক, 2 একে 2, ঠিক আছে? এই যে উপাদানটা নিছি, প্রথম ছক্কায় জোড় 2 এবং দ্বিতীয় ছক্কায় 2 এর গুণিতক, 2 দুগুণা 4, ঠিক আছে? আচ্ছা, প্রথম ছক্কায় 2, দ্বিতীয় ছক্কায় হচ্ছে 2 এর গুণিতক, মানে 3 দুগুণা 6, ঠিক আছে? বুঝা গেছে? সেম ভাবে এগুলো আসছে, আশা করি বুঝাইতে পারছি। আচ্ছা, আজকে আমরা পুরো ম্যাথ হয়তো বা সলভ করে শেষ করতে পারবো না, কারণ আমাদের হাতে সময় লিমিটেড, ঠিক আছে? আমাকে তোমার 54 মিনিটের মতো ক্লাসটা হয়েছে, 1 ঘন্টা আর 6 মিনিটের মতো আমি ক্লাসটা নিব, ঠিক আছে? 6 মিনিট পর আমি ক্লাস শেষ করে দেবো ইনশাল্লাহ। মনোযোগ দাও একটু, আর অল্প সময় মনোযোগ দাও। কত, 3 নাম্বার গেল না 2 নাম্বার? 2 নাম্বার গেল, 3 নাম্বার চলে আসি। 3 নাম্বার হচ্ছে ধরি ঘটনা C is equal to, কি বলছে? প্রথম ছক্কায় বিজোড়, দ্বিতীয় ছক্কায় 3 দ্বারা বিভাজ্য। তাহলে লিখো, প্রথম ছক্কায় বিজোড় এবং দ্বিতীয় ছক্কায় 3 দ্বারা বিভাজ্য সংখ্যা আসা, ঠিক আছে? এই যে 2 নাম্বার বুঝে থাকলে 3 নাম্বার তোমরা অবশ্যই পারবা। অতএব সি ঘটনার অনুকূল উপাদান M3 is equal to, এইবার বলছে প্রথম ছক্কায় বিজোড়, হ্যাঁ। এর আগে বলছিল প্রথম ছক্কায় জোড়, এবার বলছে প্রথম ছক্কায় বিজোড়। তাহলে প্রথম ছক্কায় বিজোড় কোথায় কোথায় আছে? এই যে যেগুলো মার্ক করে নেই, যে কলামগুলো দেখো, প্রথম ছক্কায় 1, প্রথম ছক্কায় 3, প্রথম ছক্কায় 5, ঠিক আছে? এগুলো বিজোড়। আর যেগুলো মার্ক করছিল এগুলো তো জোড় ছিল, তাই না? আচ্ছা, এবং দ্বিতীয় ছক্কায় কি থাকবে? 3 দ্বারা বিভাজ্য সংখ্যা থাকবে, মানে 3 দ্বারা ভাগ যাবে এমন সংখ্যা, ঠিক আছে? দুইটাই একসাথে ফিল আপ করবে, হ্যাঁ। দুইটা শর্তই কি একসাথে পূরণ করতে হবে, হ্যাঁ। আচ্ছা, তাহলে প্রথম ছক্কায় বিজোড় আছে এই যে 1টা 2টা 3টা কলামে, এবং 3 দ্বারা বিভাজ্য সংখ্যা আছে আমাদের 3 একে 3, 3 দুগুণা 6, হ্যাঁ। মানে 3 কে 3 দ্বারা ভাগ করা যায়, আর 6 কে 3 দ্বারা ভাগ করা যায়, হ্যাঁ। এখানে যে আমাদের সংখ্যাগুলো আছে এগুলোর মধ্যে, তাহলে 3 যেখানে যেখানে আছে এবং 6 যেখানে যেখানে আছে, এই যে এই কয়েকটা উপাদান হবে, 3 আর 6। এগুলো না, আবার এগুলো না, এগুলো না, এগুলো মুছে ফেলো, এগুলা না, এগুলো তো প্রথম ছক্কায় জোড় এগুলোতে, হ্যাঁ।
এগুলো না, এগুলো আবার কাউন্ট করিও না। ওকে, এগুলা কাউন্ট করিও না। তাহলে এই যে বিজোড়, প্রথম ছক্কায় বিজোড় আছে এই কলামে, প্রথম ছক্কায় বিজোড় আছে এই কলামে, প্রথম ছক্কায় বিজোড় আছে এই কলামে, এই তিনটা কলামের মধ্যে এখন আমরা অ্যান্সারটা পাবো। হ্যাঁ, মানে অনুকূল উপাদানগুলো পাবো, কারণ প্রথম ছক্কায় বিজোড়, এই যে প্রথম শর্ত অ্যাপ্লাই করলাম আমি, এই তিনটা কলামে তিনটা কলাম পাইলাম। এখন দ্বিতীয় ছক্কায় 3 দ্বারা বিভাজ্য, দ্বিতীয় ছক্কায় 3 দ্বারা বিভাজ্য হচ্ছে 3 আর 6, তাই না? এই যে 1 থেকে 6 পর্যন্ত 3 আর 6 হচ্ছে 3 দ্বারা বিভাজ্য, এই জন্য এখানে দ্বিতীয় ছক্কায় 5 এর পর 3 আছে যেটা, ওটা নিলাম ওই উপাদানটা, এবং 6 আছে এটা নিলাম। সেম ভাবে এই দুইটা তো, তাহলে আমাদের অনুকূল উপাদান পাচ্ছি কয়টা? অনুকূল উপাদান পাচ্ছি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তাহলে M3 এর মান হবে 6। তাহলে বলতে পারবো অতএব P of C is equal to M3 by N is equal to M3 এর মান হচ্ছে 6 আর N এর মান হচ্ছে 36। তাহলে কাটাকাটি করো 6 দিয়ে, তাহলে 1/6। ঠিক আছে, এটাই হবে অ্যান্সার। আচ্ছা, আজকে আমি হচ্ছে তোমাদের মানে গতকাল আমি ক্লাস নিতে চাইছিলাম, বাট দেখা গেছিল যে আমি কোনো ব্যস্ততার কারণে তোমাদের ক্লাসটা নিতে পারি নাই, যার কারণে আজকে আমি একটু হালকা করে অসুস্থ থাকার পরও তোমাদের সাথে ক্লাসে চলে আসছি। হ্যাঁ, তো ইনশাল্লাহ তোমরা দোয়া করবো আমার জন্য, আমি যেন সুস্থ থাকতে পারি, তাহলে তোমাদের আরো আরো অনেক ক্লাস দেওয়া হবে ইনশাল্লাহ। অনেক বলতে অন্তত যে 8টা ক্লাস ফ্রি, 8টা ক্লাসের আমি হচ্ছে তোমাদের মানে সাথে হচ্ছে কি করছি, ওয়াদা করছি, তাই না? দিতে চাইছিলাম, দিতে চাওয়া মানে ওয়াদা করা একই কথা। তাহলে সেই 8টা ক্লাস যেন আমি ঠিকভাবে দিতে পারি। হ্যাঁ, এবং তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের এই ক্লাসগুলো দেখতে উৎসাহিত করো। হ্যাঁ, তা আর হচ্ছে যারা বেঁচে ভর্তি হতে চাও অবশ্যই নক দিবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকে আমরা এখানে শেষ করতেছি। নেক্সট দিন আমরা এই যে 4 থেকে 9, হ্যাঁ, এইগুলো আমরা সলভ করবো ইনশাল্লাহ। তো ধন্যবাদ সবাইকে, হ্যাঁ, যারা যারা ক্লাস করলা এবং পরে করবা, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই বলে আজকের ক্লাস এখানে শেষ করতেছি। সবাইকে আবারও আমি হচ্ছে বলতে চাচ্ছি যে তোমরা হচ্ছে ক্লাসগুলো করো, ঠিক আছে? ক্লাসগুলো করলে তোমাদের ক্ষতি নাই, লাভ আছে। যারা বিভিন্ন জায়গায় পড়াশোনা করছো তাদের ক্ষেত্রেও এখানে লাভ আছে। হ্যাঁ, তোমরা এই যে এই ক্লাসগুলো তোমাদের রিভিশন ক্লাস হিসেবেও দেখতে পারো অনেকে। ওকে, তো কথা না বাড়াই শেষ করি। সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম।